আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় সব থেকে ভয়ঙ্কর জঙ্গল কোনটা, কি বলবেন আপনি? সবার আগে নিশ্চয়ই অ্যামাজন নামটাই আপনার মনে আসবে সব থেকে বেশি, কিংবা সুন্দরবন। সেসব অরণ্য বড় ভয়ানক, তবে সবসময় ভয়ঙ্কর রহস্যময় ঘটনাগুলো বড় জায়গায় ঘটে না। অনেক ছোট ছোট বনে জঙ্গলেও লুকিয়ে থাকে বড় কোনো অমীমাংসিত রহস্য। যুগ যুগ ধরে যে রহস্য মানব জাতির আড়ালে রয়ে গেছে, যে বা যারা এই রহস্যের মীমাংসা করতে গেছে তারাই অমীমাংসিত রহস্যের অন্তরে রয়ে গেছে। বেথুয়া ডহরি বনাঞ্চলের পার্শ্ববর্তী গ্রাম শিমুলপোতা। ঠিক পার্শ্ববর্তী বলা চলে না, যদিও একটু যেন গা ঘেঁষা গ্রামটি। গোটা 30 মাটির ঘর নিয়ে গড়ে উঠেছে শিমুলপোতা। এই গ্রামের বৃদ্ধ মানুষের মুখে মুখে শোনা যায় যে আগে নাকি এই জায়গাতে শিমুল গাছের বন ছিল। সেই বন কেটে জনবসতি গড়ে ওঠে বলেই গ্রামের নাম দেওয়া হয়েছে শিমুলপোতা। এখনো অবশ্য শিমুল গাছের দেখা মেলে, তবে অল্প। গ্রামেই সপ্তাহে একটা হাট বসে, যা প্রয়োজনীয় সরঞ্জাম হাট থেকে নিয়ে যায় সেই জায়গার স্থানীয় লোকেরা। এছাড়া বেথুয়া ডহরি স্টেশনের বাজারে যেতে হয়, যা শিমুলপোতা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। মূলত মুর্মু, বেশরা, পাউরিয়া এই 3 ধরনের উপজাতির বাস এই গ্রামে, তবে হাতে গোনা কয়েক ঘর বেদেয়ার বাসও আছে। বৈশাখ মাসের গরমের বিকেল, গ্রামের মোড়ল শ্যামল মুর্মু তার বাড়ির দাওয়ায় বসে তামাক সেবন করছিল। এমন সময় 4-5 জন মধ্যবয়স্ক লোক আর সাথে এক স্ত্রীলোককে নিয়ে হাজির হলো। মহিলাটির মাথায় ঘোমটা টানা থাকলেও মোড়ল বুঝতে পারল মহিলাটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মোড়ল কিছু জিজ্ঞাসা করতে আর লোকগুলো যে কিছু বলবে তার আগে মহিলাটা হাঁ হাঁ করে কেঁদে বলে উঠল, আমার ছেলেটাকে তো বাঁচা রে মোড়ল কাকা। ও বনের ভিতরে সে সকালবেলা গিয়েছিল তো বটে, কিন্তু এখনো ফেরে গেলাই। আমার ভয়টা করছে বটে। উহাকে জোকে ধরে গেলাই তো? কথাটি বলে উঠে লোকগুলোর মধ্যে থাকা একজন। কথাটি শুনে বুকের ভিতর হু হু করে ওঠা মহিলাটি এবার জোরে কাঁদতে শুরু করলেন। মোড়ল মশাই ঘরের দিকে মুখ করে হাঁক পাড়ে, বিন্দু, এদিক পানে আই তো বটে। ঘরের ভিতর থেকে একজন মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে আসে, যেন তিনি এই ডাকের অপেক্ষাতেই ছিলেন। তাকে দেখে মোড়ল বলল, ও নরেনের বউকে ঘরে নিয়ে যা, মনে হয় কিছু খাওয়াই দে কিছু। কথাটি শুনে বিন্দু নরেনের বউকে ঘরে নিয়ে গেল। এবার মোড়ল নরেনকে বলে, কি মনে হয় তোর, একবার ওই জঙ্গলের দিকে যাবি নাকি? নরেন ভাবলেশীন দৃষ্টিতে তাকিয়েছিল মোড়লের দিকে। মোড়লের কথাতে হুঁশ ফিরতেই কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলে, মোড়ল কাকা, ছেলেটাকে বাঁচাতে তো হবে, একবার তো যেতেই হবে। কিন্তু নরেনের কথা শুনে সবাই পিছিয়ে গেল। একজন বলে ওঠে, ও জঙ্গলে সে যাবে, সে আর ফিরে নাই নরেন। তুই তোর বেটার আশা ছেড়ে দে তো বটে। ও জঙ্গলে সে মানুষকে খুব চোখ থাকে। ওরা কেউ যাবে একলা কাকা, বেটাটা তো মোর, মুখেই যেতে হবে। মোড়ল অনেক বোঝায় নরেনকে, কিন্তু পিতৃস্নেহ নরেনকে যেতে বাধ্য করে। তবে নরেনের সাথে যেতে রাজি হয় তাদেরই প্রতিবেশী একটি ছেলে। নরেন আর ছেলেটি রাতের বেলায় বেরিয়ে পড়ে। সাথে নেয় ধারালো কাটারি জাতীয় অস্ত্র আর হ্যারিকেন। বেরোনোর সময় মোড়লের সাথে দেখা করে নরেন। অনেক বোঝায় মোড়ল মশাই, কিন্তু নরেন একটাই কথা বলে মোড়লকে, কাকা, বেটা যদি বাঁচাতে লা পারি তবে কেমন বাপ হলাম বটে। মোড়ল চুপ করে থাকে, শুধু ম্লান দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে,
সাবধানে যাস রে নরেন। শিমুলপোতা গ্রামের পশ্চিম দিকে বেথুয়া ডহরির জঙ্গল, তবে গ্রামের মানুষ এই জঙ্গল একটু এড়িয়েই চলে। এগোতে থাকে ওরা। জঙ্গলের ভিতরে একটি জায়গায় যেতেই থমকে যায়। ছি ছি ডাকছিল এতক্ষণ। প্রতিবেশী ছেলেটি বলে ওঠে, কাকা, এখানে সিসি ডাকছে লাই কেন রে? কথাটি শুনে নরেন একটু বিচলিত হয়ে ওঠে। ঠিকই তো, ঝিঝি ডাকছিল, কিন্তু কথাটি শেষ করতে পারে না। এমন সময় একটা শীষের আওয়াজ পেল ওরা। ঠিক শীষ নয়, যেন শীষ আর হুইসেলের সংমিশ্রণে বানানো কোনো অপার্থিব সুর। নরেন সেই সুরের শব্দ শুনে এগোতে থাকে। প্রতিবেশী ছেলেটি নরেনের হাত চেপে ধরে বলে, কাকা, কাকা ওদিকে যাসলি রে কাকা, কাকা ওদিকে যাসলি। কিন্তু নরেন কোনো কথা কানে নেয় না। শুধু ছেলেটির দিকে নরেন একবার তাকাতেই ছেলেটি হ্যারিকেনের মৃদু আলোতে দেখে নরেনের চোখের কালো মণিটা যেন অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। তার চোখের সাদা মণিটাকেও অস্বাভাবিকভাবে ঢেকে ফেলেছে। প্রতিবেশী ছেলেটা আঁতকে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু নরেন ওর হাতটা যেন সাঁড়াশির মতো চেপে ধরেছে। একটা মধ্যবয়স্ক লোক যে এইভাবে একটা জোয়ান ছেলেকে এরকমভাবে চেপে ধরতে পারে সেটা কল্পনাও করতে পারেনি ছেলেটা। শীষের শব্দটি ক্রমাগত বেড়েই চলেছে, যেন কানের পর্দা ফাটিয়ে দেবে। নরেন ছেলেটিকে নিয়ে এগোতে থাকে। কিছুক্ষণ পর ছেলেটি দেখে তার সামনে একটা হালকা হলদেটে আভা। এদিকে রাত শেষ হয়ে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে গেল, কিন্তু নরেন আর সেই ছেলেটির কোনো খবর নেই। সবাই ধরেই নিল ওরা আর ফিরে আসবে না। এদিকে নরেনের বউয়ের অবস্থা আরো খারাপ হয়ে গেল। পাগলের মতো প্রলাপ বকে আর শুধু ছুটে ছুটে জঙ্গলের দিকে যাওয়ার চেষ্টা করে। পাড়ার কয়েকজন মহিলা ওকে ঘরে বেঁধে রেখে দেয়, পাছে ও জঙ্গলে চলে যায়। এক এক ঘর এক এক দিন নরেনের বউকে খাবার দেয়, কিছুটা ফেলে কিছুটা খায়। তারপর কোনো একদিন ঘর খোলা পেয়ে হাতের বাঁধন খুলে পালিয়ে যায় জঙ্গলের দিকে। তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কলকাতারই কোনো এক ক্যাফেতে বসে 5 বন্ধুর এক গ্রুপ, ঋষভ, সায়ন, প্রতীক, নিধি ও স্বপ্না। চিকেন নাগেটসগুলো দারুণ বানিয়েছে। তোদেরকে এখানে ডাকার একটা কারণ আছে। বল, কি কারণ? তোরা বেথুয়া ডহরির নাম শুনেছিস? সেটা আবার কি নাম? না, শুনিনি। শোনা শোনা লাগছে, কিন্তু মনে ঠিক পড়ছে না। যাই হোক, কি আছে সেখানে? দারুণ জিনিস আছে, শুনতে হবে। বেথুয়া ডহরি জঙ্গলের কাছে একটা গ্রাম আছে, শিমুলপোতা গ্রাম। প্রতি বছর অনেক ট্যুরিস্ট যায় বেথুয়া ডহরি জঙ্গলে, ওই ঘুরতে আর পিকনিক করতে। হ্যাঁ, সে তো যাবেই, এটাই স্বাভাবিক। ফোড়ন কাটা বন্ধ কর আর চুপচাপ শোন। আচ্ছা আচ্ছা, এই কুলু পাটলুম, তুই বল। সায়নের কীর্তি দেখে বাকিটা হেসেই ফেলল, তবে ঋষভ বাদে। গলাটা আবার খাঁকড়ে বলতে শুরু করলো ঋষভ। হ্যাঁ দেখ, ট্যুরিস্টরা তো যায়, সমস্যা হচ্ছে শিমুলপোতা গ্রামের মানুষদের নিয়ে। তারা কেউ ওই জঙ্গলে, মানে বেথুয়া ডহরি জঙ্গলে পা রাখা তো দূর, নামও নিতে চায় না। কেন? সেটাই তো কেউ জানে না। আর ওই গ্রামের লোকগুলো কারোর কাছে মুখও খোলে না। আচ্ছা, আমাদের কি করণীয় বল? করণীয় কিছুই নয়, পরশু মানে রবিবার আমরা বেথুয়া ডহরি যাচ্ছি। কি বলছিস? এই রবিবার? নয়, হ্যাঁ, তোদের সবার বাড়ির লোকের সাথে কথা হয়ে গেছে। 4 দিনের ট্যুর আছে বলে দিয়েছি। তো তোরা এখন বাড়ি যা, ব্যাকপ্যাক কর। হাওড়া স্টেশনে বিকেল 4:30 ট্রেন আছে, আর টিকিটও আমি কেটেই ফেলেছি। বাকি 4 জন মুখ চাওয়াচাই করে। জায়গাটা সেফ তো ঋষভ? হ্যাঁ রে বাবা, তুই চিন্তা করিস না তো, 4 দিনেরই তো ব্যাপার।
তাছাড়া ওখানে আমার মেশো স্টেশন মাস্টার, প্রবলেম কিছু হলে উনি তো আছেনই। খুব এনজয় করবো আমরা। তুই তাড়াতাড়ি বাড়ি যা, গোছগাছ করার আছে। এমন সময় ঋষভের ফোন আসে। ফোনটা তুলে ঋষভ দেখে বাড়ি থেকে ফোন এসেছে। ঋষভ এবার বন্ধুদের উদ্দেশ্য করে বলে, হ্যাঁ আমি আসি রে, আজ পরশু দেখা হচ্ছে, সময় মতো চলে আসিস। চল টাটা। কি ভাবছিস তোরা? যাওয়াটা কি ঠিক হবে? সেটাই তো ভাবছি। দেখ, গ্রামবাসীরা যেখানে জঙ্গলটা এড়িয়ে চলে। উফ, কিছু হবে না, ঋষভ বলল শুনলি না? ওঠে, তুই আর বকিস না তো। এই সায়ন, তোর কি বক্তব্য? চল গিয়ে ঘুরেই আসি, সেরকম কিছু মনে হলে ফেরত চলে আসবো। ঋষভ অটো করে বাড়ি আসার সময় মনে মনে চিন্তা করছিল, এই রিপোর্টটা করতে পারলে ওর মুকুটে আর একটা পালক এসে বসবে। ফ্রিল্যান্স রিপোর্টার ঋষভ ওর মেশোর কাছেই শুনেছিল শিমুলপোতা গ্রামের লোকেরা বেথুয়া ডহরি জঙ্গলের ভিতর একটা ফিক্স জায়গায় পৌঁছলে আর ফেরত আসে না। কি আছে সেটা কেউ জানে না, স্থানীয় পুলিশও ওই এলাকাতে ঢোকে না। ঋষভকে জানতেই হবে যে এমন কি আছে ওখানে। এই রিপোর্টটা দিতে পারলে চ্যানেলের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা তো পাবেই, তার সাথে ফ্রিল্যান্স রিপোর্টার হিসাবে ওর খ্যাতি বাড়বে, বই কমবে না। রবিবার সময় মতো সবাই হাওড়া স্টেশনে চলে আসলো। ট্রেনও এগিয়ে চলল গন্তব্যের পথে। ওরা যখন বেথুয়া ডহরি পৌঁছালো তখন রাত 9:30। ট্রেন লেট থাকা দরুন একটু সময় লাগলো। ঋষভ ওর মিশোকে ফোন করতেই উনি টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এলেন। ঋষভের কাছে ওরা জানতে পারে এনার নাম শুভাশিস সরকার, বয়স 45-এর কাছাকাছি। মানুষটার চোখে মোটা ফ্রেমের চশমা, ক্লিন শেপ করা মুখমণ্ডল। ঋষভ মিশোকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ঋষভের মিশো ওদেরকে নিয়ে যায় তার বাড়িতে। স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ। দোতলা বাড়ি, বেশ সাজানো গোছানো। উনি সেখানে একাই থাকেন, স্ত্রী পুত্র সব আছে, তবে ওরা কলকাতাতেই থাকে। পথে শুভাশিস বাবু ওদেরকে অনেক কথা বললেন এই জায়গাটার ব্যাপারে। শুভাশিস বাবু বাইরে থেকে সবার জন্য খাবার আনিয়ে নেন। খাওয়া দাওয়া শেষ করে উপরে 2টি ঘর বরাদ্দ হয় ওদের। ঋষভের বন্ধুদের জন্য একটাতে প্রতীকা, সায়ন, আর একটা ঘরে নিধি ও স্বপ্না। ঋষভ অন্য একটা ঘর বেছে নিল। সায়ন বলেছিল অবশ্য ওদের সাথে শুতে, কিন্তু ঋষভের কাজ আছে বলাতে ওরা আর বারণ করেনি। ওরা জানে ঋষভ ফ্রিল্যান্স রিপোর্টার, এইসব জায়গাতে আসলে ওর কাজ বেড়ে যায়। রাত্রি 11:30টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ল। একটা মারুতি গাড়ি জোগাড় হলো, কিন্তু একটা শর্তে, শিমুলপোতা গ্রামের 1/2 কিলোমিটার দূরে নেমে যেতে হবে। সবাই মিলে জিজ্ঞেস করাতে ড্রাইভার যে কথা বলল সেটা শুনে সকলের বেশ অবাকই লাগলো। ওদিকে রাস্তা বড্ড খারাপ, চিন্তা করবেন না বাবু, আমি ওই ধারে কাছেই থাকবো, আমাকে একবার ফোন করবেন, চলে আসবো। দেখুন, আমরা যদি ফোন না করি তাহলে আপনি চলে যাবেন বাড়ি, কারণ এখনই এত বেলা হয়ে গেল, মনে হয় রাতও হতে পারে। রাত হবে মানে? থাকবো কোথায় আমরা? উফ, আমি আসি তো। ফোনের নেটওয়ার্ক এখানে থাকে? হ্যাঁ ম্যাডাম, থাকে। ওই গ্রাম থেকে একটু বেরিয়ে আসলেই না পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যান, এবার আমরাও এগোই। বলে হাঁটা শুরু করলো ওরা। তখন দুপুর 3টে বাজে। নিধির মুখে একটা চিন্তার ভাঁজ পড়েছে। সেটা দেখে প্রতীক ওর পাশে গিয়ে হাঁটতে থাকে আর জিজ্ঞাসা করে, কিরে, টেনশন করছিস নাকি? কি জানি, আমার ঠিক ভালো ঠেকছে না জানিস। এরকম একটা জায়গা, একটু পরেই রাত হয়ে যাবে, কোথায় থাকবো বলতো? ঋষভ এখানে এনেছে, ওই জানে কোথায় থাকবো আমরা। ওরা গ্রামে যখন ঢুকলো তখন 3:45 বেজে গেছে। সবাই টুকটাক গল্প করতে করতে এগিয়ে চলল। সরু রাস্তা, চারিদিকে মাটির ঘর।
যেতে যেতে ওরা দেখে একটা ফাঁকা জায়গায় কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে খেলা করছে। আমরা এখানে ঘুরতে এসেছি, তোমরা আমাদের একটু সাহায্য করবে? বাচ্চাটি গ্রামের একটু ভিতর দিকে একটা বাড়ির সামনে নিয়ে যায় ওদেরকে। ছেলেটি বাইরে থেকে হাঁক দেয়, ভিতর থেকে বেরিয়ে আসে একজন বয়স্ক মতন লোক। কি হয়েছে, চিল্লাইছিস কেন? কথাটি শুনে মোড়ল মশাইয়ের ভ্রু কুঁচকে গেল। পরক্ষণই স্বাভাবিক হয়ে বাচ্চা ছেলেটাকে বললেন, যা তোরা এখন ঘর যা, সন্ধে হয়ে যাবে একপটে। মোড়লের কথা শুনে বাচ্চাটি চলে গেল। এবার মোড়ল ওদেরকে দাওয়ায় এসে বসতে বলে। ঋষভরা দেখল দাওয়ায় একটা খাটিয়া পাতা রয়েছে আর তার পায়ের কাছে দুটো জলচৌকি। ওরা গিয়ে বসতেই মোড়ল ডাক দেয়, এ বিন্দু, একটু চা করে লিয়ায় রে, মেহমান আইনছে। হ্যাঁ লিয়ায়। ঘরের ভিতর থেকে একটা ভারী মহিলা কণ্ঠস্বর শোনা গেল, যাইছি। এবার মোড়ল ঋষভদের সামনেই একটা জলচৌকি নিয়ে বসে বললেন, নমস্কার, আমি গ্রামের মোড়ল শ্যামল মুর্মু। বলুন বাবুরা, কি দরকারে এখানে আসা আপনাদের? সচরাচর তো কেউ আসে না বটে। আপনারা কি শুধু ঘুরতে এসেছেন বাবুরা? হ্যাঁ, আমরা এই জায়গার নাম অনেক শুনেছি, আপনাদের সংস্কৃতি খুব ভালো লাগে। তাছাড়া আশেপাশে জঙ্গলটাও বেশ ভালো। হ্যাঁ, আপনাদের নাচ গানটাও তো দারুণ, দেখতে বেশ লাগে। সে তো ঠিক আনছে বাবুরা, এখন তো আমাদের কোনো পরব লাই যে আপনারা ওই নাচা গানা দেখবেন। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমরা বরং আশেপাশের জঙ্গলটা একটু ঘুরে দেখব ক্ষণ। কিন্তু বাবুরা, ও জঙ্গলে তো যেতে পারবেন না। কেন? জঙ্গলে ঢোকা বারণ আছে বাবু, ওখানে বিপদ আছে। কি বিপদ? না না বাবু, অত বুলাক যাবে লাই বাবু। ইতিমধ্যে বিন্দু অর্থাৎ মোড়ল মশাইয়ের স্ত্রী চা আর বাড়িতে বানানো কিছু নিমকি নিয়ে আসলেন। চা খেলাও বাবু, রাতে আমার এখানেই ভাত খাইয়া ঘুমায় পড়েন ক্ষণ। হ্যাঁ, এই কাল সকাল বেলা আপনাদের লিয়ে গা ঘুরিয়ে নিয়ে আসবো বাবু। হ্যাঁ। প্রতীক কিছু বলতে যায়, কিন্তু ঋষভ তাকে চোখের ইশারা চুপ করে থাকতে বলে। চাটা খেয়ে নিতে বলে ওদেরকে। ওরা চা খাওয়ার পর খানিকক্ষণ গল্পগুজব করতে করতে রাতে খাবারের সময় হয়ে এলো। ঘরে চাষ করা চালের ভাত আর খরগোশের মাংস দিয়ে রাতের খাবারটা বেশ ভালো হলো। তবে নিধি মাংস খায় না, ও বেগুন ভাজা দিয়েই খেয়েছে। খাওয়া দাওয়ার পর মোড়লের বাড়ির একটা ঘরে ওদের ঠাঁই হলো। ঘরটাতে একটাই খাট। তোরা খাটে শুয়ে পড়, আমরা তিনজন নিচের মাদুরে শুয়ে পড়ছি। সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে। ঋষভ বড্ড উসখুস করছে, ঘুম আসবে না মনে হয় আজ। শিমুল পোতাতে আসার পর যা যা হয়েছে সব নোট করে নিয়েছে ও। ঋষভের একবার বাইরে যেতে ইচ্ছে করলো। উফ, এত গুমোট গরম এখানে, বাইরে যেতে হবে একবার। দরজাটা নিঃশব্দে খুলে বাইরে বেরিয়ে আসে। আহ, কি দারুণ লাগছে আকাশটা। প্রাণ ভরে নিঃশ্বাস নেয় ঋষভ। এমন সময় পিছন থেকে কেউ একজন এসে ওকে জড়িয়ে ধরে। কে, স্বপ্না তুই? ঋষভ স্বপ্নাকে বাহু ধরে বন্ধ করে বলে, কিরে, ঘুম আসছে না নাকি? স্বপ্না আহ্লাদে আটখানা হয়ে মাথা নাড়ায়। ঋষভ হালকা হেসে বলে, পাগলি একটা। এই স্বপ্না, ঘুম তো আসবে না মনে হয়, চল না আমরা বনের ভিতরটা একবার দেখে আসি। যদি কিছু হয়, বন্য প্রাণীও তো থাকবে বল। আরে পাগলি, কিছু হবে না, টর্চ আছে, আর সাথে আমি পিস্তলও নিয়ে এসেছি, 30টা মতো গুলিও আছে। হ্যাঁ, বন্য জন্তুরা যতই ভয়ঙ্কর হোক না কেন, গুলির ভয় কেউ পাশেও আসবে না। না মানে তাও। যাবি কিনা বল? স্বপ্না দোনো করছে দেখে ঋষভ বিরক্ত হয়ে বলে, থাক, তোকে আর যেতে হবে না, আমিই যাচ্ছি। না না, চলো, আমিও যাব।
এরপর দুজন মিলে সন্তর্পণে বেরিয়ে জঙ্গলের পশ্চিম দিকে এগোতে থাকে। মিনিট 10 মতো হাঁটার পর ঋষভ আর স্বপ্না দুজনেই একটা সুর শুনতে পায়, ঠিক যেন হুইসেল আর শীষ একসাথে বাজাচ্ছে। ঋষভের কি মনে হতে ও কানে হাত দিয়ে দাঁড়িয়ে যায়, আর স্বপ্না যেন কোনো এক মায়াবী টানে এগিয়ে চলতে থাকে। ঋষভ কান থেকে হাত ছড়িয়ে ওর পিছন পিছন দৌড়াতে লাগলো আর চিৎকার করে স্বপ্নার নাম ডাকতে লাগলো, কিন্তু স্বপ্নার কানে যেন কোনো কথাই যাচ্ছে না। হঠাৎ ঋষভের মনে হলো স্বপ্নার শরীরের উপর ওর নিজেরই কোনো নিয়ন্ত্রণ নেই। কিছুটা দূর যেতেই স্বপ্না থেমে যায়। ঋষভও পিছু পিছু এসে দুপা পিছিয়ে দাঁড়িয়ে পড়ে। কি দেখছে ঋষভ? এই বনাঞ্চলের মূর্তিমান বিভীষিকা, একটা হালকা হলদেটে আভা, তারই মধ্যে কিলবিল করছে শয়ে শয়ে জোঁক। সেই জোঁকের শরীর থেকে বেরোচ্ছে একটা হলদেটে আভা, তীক্ষ্ণ অথচ মিষ্টি একটা অপার্থিব সুর ভেসে আসছে। মুহূর্তে ভগ্নাংশের মধ্যেই স্বপ্না ওই জোঁকের স্তূপের মধ্যে ঝাঁপ দেয়। ঋষভ জোরে চিৎকার করে ওঠে। কোনো উপায় নেই স্বপ্নাকে আর বাঁচানোর। বিভৎস জোঁকগুলো ততক্ষণে স্বপ্নার দেহ খুবলে খুবলে খেতে শুরু করে দিয়েছে। ঋষভ দেখে সাধারণ জোঁকের চোষকের কোনো দাঁত থাকে না, কিন্তু এদের চোষকের তীক্ষ্ণ দাঁত রয়েছে। ও খেয়াল করতে পারে ঋষভের পায়ের গোড়ায় কতগুলো জোঁক এসে ওর পায়ে থাকা বুট জুতোতে খোপলাতে শুরু করেছে। ঋষভ যেন একটু ছিটকে সরে আসতে চায়, কিন্তু পারে না। জোঁকগুলো ওর পা যেন মাটির সাথে শক্ত করে চেপে ধরেছে। ছোটার চেষ্টা করে পড়ে যায় সে। সেই অপার্থিব সুর এবার ঋষভকে সম্মোহিত করতে শুরু করে। ওর কোনো অনুভূতি হয় না। ঋষভ দেখতে পাচ্ছে জোঁকগুলো ওর শরীরটাকে খুবলে নিচ্ছে, কিন্তু ওর কোনো ব্যথা অনুভব হচ্ছে না। শুধু দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। আস্তে আস্তে জোঁকগুলো ঋষভের শরীরটাকে গ্রাস করে নিল। তখন রাত্রি প্রায় 2টো। সায়নের ঘুমটা হঠাৎ ভেঙে যায়। কাছেই জলের বোতল ছিল। হাত বাড়িয়ে খানিকটা জল ঢক ঢক করে পান করে যখনই পাশ ফিরে শুতে যাবে, তখন খেয়াল করে ওর পাশে ঋষভ নেই। আবারও উঠে বসে সায়ন। ফোনের লাইটটা জ্বালিয়ে এদিক ওদিক করাতে বুঝতে পারল স্বপ্নাও নেই ঘরে। একবার বাইরে বেরিয়ে দেখবে কি, মনে মনে ভাবল সায়ন। না, প্রতীককে একবার ডাকি। এই প্রতীক, প্রতীক ওঠ না একবার। কিরে এই প্রতীক? কি হলো বল না, শুনছি তো। এই ঋষভ আর স্বপ্না নেই তো ঘরে? হ্যাঁ, তো আছে কোথাও একটা। আরে কোথাও নেই, বাইরে গিয়েও খুঁজেছি। বলিস কি রে? কোথায় গেল ওরা? নিধিকে ডাকতো একবার। বলে প্রতীক উঠে গেঞ্জির উপর শার্টটা পরে নেয়। নিধিকে ডেকে তোলা হলো। ঠিক কি ঘটেছে জানতে পেরে নিধি বলে, একবার মোড়ল মশাইকে ডাকবি? হ্যাঁ, ওনাকে তো ডাকতেই হবে। ডাকা হলো মোড়ল মশাইকে। তিনি উঠে সব শুনে বললেন, বাবুরা, এখন আপনারা কোথায় যাবেন বলে ভাবছেন? জঙ্গলের ভিতরে? বাবু, জঙ্গলের ভিতরে জোঁক থাকে বাবু, যাবেন লাই বাবু। বলে একটা আতঙ্কের দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন ওদের দিকে। বাবু, শয়তানের সাথে লড়তে চাইছেন, পারবেন না। ওরা কিছুতেই ডরে লা বাবু। মোড়ল যখন দেখলো এদেরকে আটকানোর আর কোনো উপায় নেই, তখন একরকম বাধ্য হয়েই দুটো বড় বড় কাস্তে জাতীয় কিছু সায়নের হাতে তুলে দিল। আমিও জঙ্গলের ভিতর যাবুক লাই বাবু, আমি আপনাদের ওই পথ চিনিয়ে দিব বাবু। এই বলে মোড়ল ওদের নিয়ে গ্রামের পশ্চিম দিকে হাঁটতে লাগলো। প্রতীকদের কাছে ব্যাটারি টর্চ ছিল। এছাড়া মোড়লের হাতে ছিল একটা হ্যারিকেন। জঙ্গলের ভিতরে প্রবেশ করলো ওরা। ঝিঁঝির ডাক কানে আসছে। এমন সময় নিধি বলে ওঠে, আচ্ছা, ওরা কি আদপেও বনে ঢুকেছে? সায়ন, তুই শিওর তো? দেখ,
ঋষভ যা ছেলে, ওকে আমি যতটুকু চিনেছি ও ঠিক রিপোর্টের জন্যই বনে ঢুকেছে দেখিস। কিন্তু স্বপ্না কেন গেল সেটাই তো বুঝতে পারছি না। আর কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ হেঁটে চলে। প্রায় মিনিট 20 হাঁটার পর প্রতীক বলল, তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস? কি বলতো? এখানে কোনো ঝিঁঝি পোকার ডাক শুনতে পাচ্ছিস? না তো। ঠিক এমন সময় একটা সুর ভেসে আসে। নিধি প্রতীকের হাত খামচে ধরে। শীষ আর হুইসেলের অপার্থিব সেই সুর। প্রতীক নিধিকে বলে, চুপচাপ এগিয়ে চল। ওরা খেয়ালও করে না সায়নের চোখের কালো মণিটা অস্বাভাবিকভাবে বড় হয়ে চোখের সাদা অংশটা ঢেকে দিয়েছে। প্রতীক খেয়ালও করল না সায়ন কিভাবে রাস্তা চিনে এগিয়ে যাচ্ছে। খানিকটা এগিয়ে যেতেই একটা হালকা হলদেটে আভা ওদের চোখে পড়ল। নিধি সায়নকে ডাকলো, সায়ন, এগোস না, তারা বলছি। সায়ন শুনল না, ও এগিয়ে গেল। এবার প্রতীক আর নিধি একটু জোর পায়ে সায়নকে ধরার চেষ্টা করল। থমকে দাঁড়িয়ে পড়ে সায়ন, ঘুরে তাকায় প্রতীকের দিকে। টর্চের আলোয় অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়া ওর চোখের মণি দুটো দেখে আটকে ওঠে নিধি আর প্রতীক। সায়নের ঠিক হাত পাঁচেক দূরে হালকা হলদেটে আভা জ্বলছে। সেই আভাতে সায়নকে যেন আরো ভয়ঙ্কর লাগছে। এগিয়ে এসে সায়ন চেপে ধরে নিধির হাত। নিধি চিৎকার করে ওঠে। প্রতীক দেরি না করে নিধির আরেক হাত চেপে ধরে। সায়নের গায়ে যেন আসরিক শক্তি। প্রতীক কিছুতেই ওর হাত ছাড়াতে পারে না। প্রতীকের হাত পিছলে যায় নিধির হাত থেকে। একটু দূরে ছিটকে গিয়ে পড়ে প্রতীক। সায়ন এবার নিধিকে টেনে হেঁচড়ে নিয়ে যায় হলদেটে আভাটার দিকে। নিধি দেখে ওই আভার মধ্যে শয়ে শয়ে তীক্ষ্ণ দাঁতযুক্ত জোঁক। নিধি সেই দৃশ্য সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে যায় সে। সায়ন নিধির শরীরটা পুতুলের মতো ছুঁড়ে ফেলে দেয় সে জোঁকের স্তূপের মধ্যে। নিধি! প্রতীক চিৎকার করে উঠে এগিয়ে আসতেই দেখে নিধির শরীরটা পড়ার সাথে সাথে জোঁকগুলো তীক্ষ্ণ দাঁত দিয়ে খোবলাতে শুরু করে দিয়েছে। ওদের চোষকের মধ্যে দাঁত রয়েছে। প্রতীক বিশ্বাস করতেও পারে না এও কি সম্ভব হয়। এমন সময় আচমকা প্রতীককে পিছন থেকে ঠেলে দেয় সায়ন। সেই অপার্থিব সুরটা আরো তীক্ষ্ণ হচ্ছে। চিৎকার করে ওঠে প্রতীক, কিন্তু সেই সুর যেন তাকে সম্মোহিত করে দিচ্ছে, সাথে ও শরীরটাকে অবশ করছে। ও শরীরে কোনো ব্যথার অনুভব হচ্ছে না, শুধু প্রতীকের চোখ দুটো বুজে আসছে ধীরে ধীরে। এমন সময় প্রতীকর ঠিক পাশে ধূপ করে কিছু একটা পড়ার শব্দ পেল। ও বুঝতে পারল কি পড়ল ওর পাশে। সায়ন। পরদিন সকালবেলা বিন্দু মোড়লকে ডেকে বলল, হ্যাঁ গা, কলকেতের বাবুগুলান কোথায় গেল বটে? ব্যাগগুলান সব পড়ে রয়েছে যে। মোড়ল মশাই অন্য মনস্কভাবে বললেন, ওরা আর আসবে গ্লাই রে বিন্দু, আসবে গ্লাই। কাল রাতে ওরা জঙ্গলে গেছিল যে, ওদের ওই জোকে খাইছে রে বিন্দু, জোকে খাইছে। আর আসবে গ্লাই, আর ফিরে আসবে গ্লাই। বিন্দুর চোখের কোণে জল আসে। ছেলে মেয়েগুলোর মুখ ভেসে উঠল চোখের সামনে। কিছু কিছু রহস্য থাকাই ভালো, সে রহস্যের উদ্ঘাটন করতে না যাওয়াই ভালো। কিন্তু মানুষ শোনে কোথায়? যেখানেই রহস্যের গন্ধ পায় সেখানেই ছুটে যায়। যুগ যুগ ধরে এইভাবেই চলে এসেছে। এটাই তো মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষ বারবার বিপদে পড়ে আর মৃত্যুর মুখে হারিয়ে যায়। এত রাতে এখন ওখানে যাবার কি দরকার? জায়গাটা ভালো নয়, দিনের বেলা দিয়ে তেমন লোকজন যায় না, আর তুই বলছিস এখন যাবি?
ননি বারান্দায় পায়চারি করছিল। সেখান থেকেই বলল, ভূতের ভয় আমার নেই, তাছাড়া এটা তো আমার কাছে একটা চ্যালেঞ্জ। তুই তো জানিস প্রসন্ন, রঘুর সঙ্গে আমার আজকাল মোটেও সদ্ভাব নেই। বাড়ি নিয়ে মামলাটাই এর কারণ। ও মামলায় আমি জিতেছি, তারপর থেকে রঘুর সঙ্গে মুখ দেখা দেখি একদম বন্ধ হয়ে গিয়েছিল। আর রঘুরাও তো কলকাতা ছেড়ে গাঁয়ে চলে এসেছিল। কদিন আগে হঠাৎই ওর ওই চিঠিটা পেলাম। ওই তো তোর টেবিলে ওটা আছে, দেখ না, পড়ে দেখ না। এরপর আর আমার পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব নয় কিছুতেই। প্রসন্ন টেবিলের ওপর থেকে চিঠিখানা তুলে নিল, খুলে পড়ল। একটা অদ্ভুত চিঠি। ননি, বন্ধু ছিলি, মিথ্যা মামলা জিতে শত্রু হলি। তোর তো খুব সাহস শুনি। আয় না আমার কাছে, মরতে বসেছি, এই অসুখ সারবার নয়। মরার আগে তোর সঙ্গে শেষ বোঝাপড়া করতে চাই। তোর জন্য অপেক্ষা করে থাকবো আমাদের পৈতৃক বাড়িতে। সে বাড়ি গ্রামের বাইরে, ভবদুলাল ভবন। আসবি কিন্তু, সাহসী বীর পুরুষ। আরে আমার আপত্তি বাড়িটা নিয়ে। চক গোবিন্দপুরের ভবদুলাল ভবন, ওখানে তো মানুষ থাকে বলে শুনিনি। তবে ভেঙে পড়েনি, কারণ রঘুদের লোকজনরা ওটা নিয়মিত দেখাশোনা করে। তা রঘুরা তো ও বাড়িতে থাকে না। বিশাল খালি বাড়িটা তালাবন্ধ হয়েই পড়ে আছে। ভূতের বাড়ি বলেই সবাই জানে ওখানে। ওখানে ও তোকে গুম করতে পারে। বারান্দা থেকে ননি ঘরে এলো, হাত ঘড়ি দেখে বলল, চলি রে, বাইরে সাইকেল রিক্সা পাবো নিশ্চয়ই। এখন রওনা দিলে 7টা নাগাদ নিশ্চয়ই পৌঁছাবো ওই গুন্দুলাল ভবনে। দেখতে চাই ও আমার সঙ্গে এতদিন পরে কি ব্যবহার করে। খুন করবে, নয়তো ভয় দেখাবে, হয়তো বা বোকার মতো তোকে দিয়ে নতুন দলিল লিখে নিতেও চেষ্টা করবে। অবশ্য সে দলিল টেকে না, কিন্তু তোর গোয়ারতুমির কোনো মানে হয় না। মামলার পর তো মুখ দেখা দেখিও বন্ধ তোদের দুজনার। তারপরে যখন তোকে আসতে লিখেছে এরকম ভাষায়, তখন তোর বোঝা উচিত মুখোমুখি দেখাটা তেমন আনন্দের হবে না। তবুও যদি যেতে চাস তো কাল সকালে যাস, রাতেই যেতে হবে তার কি মানে আছে? কলকাতা ছাড়ার আগে আমি গেছিলাম রঘুর প্রাণের বন্ধু রাখালের কাছে। সে তো আমারই বন্ধু। বলল রঘুর নাকি ভীষণ অসুখ, কেমন আছে তাও জানে না। তবে রঘুরা তো এই বাড়িতে থাকে না, ও বাড়ির সুনাম নেই। শুনেই মনে মনে ঠিক করেছি রাতেই ওর সঙ্গে দেখা করতে যাব। ওই যে দেখলি না, ও আমাকে বীর পুরুষ বলে ঠাট্টা করেছে, এটাই হবে তার উত্তর। টেবিলের ওপর থেকে চিঠিখানা তুলে ভাঁজ করে পকেটে পুরল ননি। কোনো দিকে না তাকিয়ে বলল, স্টেশনে নেমে তোর কথা মনে পড়লো, তাই দেখা করে গেলাম। এর সঙ্গেও বাড়ি যাওয়ার কোনো সম্বন্ধ নেই প্রসন্ন, চলি। বলে ননি বার হয়ে গেল। ভবদুলাল ভবনের সামনে সাইকেল রিক্সাটা থামিয়ে রিক্সা চালক জোরে জোরে ঘন্টা বাজালো বেশ কয়েকবার। ভেতর থেকে কারোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বলেছিলাম বাবু, কেউ থাকে না এখানে। ওই দেখুন, কেউ সাড়াও দিচ্ছে না, কোথাও তো আলোও জ্বলছে না। আপনি কি নামবেন? হ্যাঁ? তাকিয়ে তাকিয়ে বাড়িটা দেখছিল ননি। সত্যি কোথাও আলোর দেখা নেই। রঘু ওকে এখানে এসে দেখা করতে বলেছে, কিন্তু ও তো লেখেনি সে এখানেই থাকে। তাছাড়া কদিন আগে ও খুব অসুখে ভুগেছে। এখন তাহলে তো ওর নিজের গ্রামের বাড়িতে থাকাই সম্ভব। সেখানেই যাবে নাকি ও এখন? এ গায়ে ও এর আগে কখনো আসেনি। প্রসন্ন এখানে এসেছে এর আগে কয়েকবার। কলকাতায় প্রসন্ন আর রঘু ওর সঙ্গে একই কলেজে একই সঙ্গেই পড়ত। রঘু আর ও একই পরিবারের শরিকের ছেলে। রঘুদের বাড়ির সবাই বরাবর দেশেই বাস করেছেন। অতীতে ননির ঠাকুরদা গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসেন। গ্রামের সম্পত্তির মূলধনে চড়ে কলকাতাতেও কিছু সম্পত্তি করেন তিনি। সেই সম্পত্তির কিছু অংশ দাবি করে বসে অন্য শরিকরা। তাই নিয়েই শেষ পর্যন্ত মামলা বাঁধে। মামলা চালু করেছিলেন ননির বাবা রঘুর বাবার অন্যায় দখলদারির বিরুদ্ধে। সেই মামলার নিষ্পত্তি হল রঘু আর ননির আমলে। দু পক্ষের কর্তারা তখন পরপারে। ননির পক্ষে রায় দিলেন বিচারক। জয়ের খবর পেয়ে ননি ছুটে এসেছিল রঘুর কাছে। আরে তুই নাকি কলকাতা ছেড়ে দেশে চলে যাবি ঠিক করেছিস? কেন? এই বাড়ি তোকে ছাড়তে হবে না। তোর উকিলকে বলে বাড়িটা আমি তোকে দানপত্র লিখে পাকা করে দিচ্ছি, তাহলেই তো ঝামেলা মিটবে।
না, ঝামেলা মেটেনি। ভীষণ রাগে রঘু শহর ছেড়েছিল। ওই মুখ দেখা দেখি বন্ধ করেছিল প্রথম। বাবু, তাহলে গ্রামে ওদের বাড়িতে নিয়ে যাই আপনাকে, সে বাড়িও তো আমি চিনি। তাই করতে যাচ্ছিল ননি, তখনই অন্ধকার বাড়িটার নিচে তলা থেকে একটা ডাক শোনা গেল। একটা দরজা আওয়াজ করে খুলে গেল। সাদা কাপড় পরা একজন বাইরে বার হয়ে এলো। স্পষ্ট শোনা গেল তার কথা। কে? ননি এসেছিস নাকি? আরে আয় আয়, আলো নেই দেখে চলে যাচ্ছিলি নাকি রে? হে যে রঘুর গলা, তাতে কোনো সন্দেহ নেই। তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে পড়ল ননি। বাগানের গেট খুলে ভিতরে ঢোকার আগেই রঘু বারান্দায় এসে দাঁড়ালো। ব্যঙ্গ করে বলল, অন্ধকার দেখে ভয়ে পালাচ্ছিলি নাকি রে সাহসী পুরুষ? আমি তো তোকে এখানেই আসতে লিখেছিলাম। তবে সেকালের জমিদার বাড়ি, বাগান সামনে, তার মাঝখান দিয়ে পথ। সে পথের দুপাশে অন্ধকারে কিছু দূর দূর পাথরের মূর্তিগুলো কেমন যেন ভয় দেখানো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এগোতে এগোতে ননি বলল, ভয় না রে রঘু, আলো নেই দেখে ফিরে যাচ্ছিলাম। তোদের এখানকার বাড়িতে আলো নেই কেন? এত রাতে এলি, কেউ তোকে কিছু বলেনি? ওই রিক্সাওয়ালাটা? সিঁড়ি দিয়ে ওপরে উঠে রঘুর সামনে দাঁড়ালো ননি। বেশ নিশ্চিন্ত হয়ে বলল, না না, কি বলবে, তোর দেখা না পেলে বিপদে পড়তাম এত রাতে। যাক সে কথা, চল ভিতরে চল, আলো জ্বালবি না? আলো? কলকাতা থেকে এলি, লোডশেডিং জানিস না? দেখ এখনই আলো এসে যাবে। আয় ভেতরে আয়। রঘুর পেছন পেছন ঘরের মধ্যে ঢুকলো ননি। নাকি সঙ্গে সঙ্গে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ লাগলো ওর, যেন এ ঘরের দরজা জানালা বহু দিন খোলা হয়নি। থমকে দাঁড়ালো ননি। পিছনের দিকে একবার ঘাড়টা ঘোরালো রঘু। হেসে বলল, কি হলো রে, আবার ভয় পেলি নাকি বীর পুরুষ? অন্ধকারে কিছুই তো দেখতে পাচ্ছি না রে। এই ঘরের দরজা জানলাগুলো কি সব বন্ধ নাকি রে? মোমবাতি নেই? জাল না। উফ, আমার অসুবিধে হচ্ছে। তখনই দড়াম করে আওয়াজ তুলে পিছনের দরজাটা বন্ধ হয়ে গেল। সে আওয়াজে চমকে উঠেছিল ননি। ঘরটাও সঙ্গে সঙ্গে ঘুরঘুরটি অন্ধকারে ডুবে গেল। অবাক ননি বলল, ওরে রঘু, কোন দিকে তুই? আলো না হলে এগোবো কি করে? আলো তো জ্বলবে না রে বীর পুরুষ। এ বাড়িতে ইলেকট্রিক কানেকশন নেই, নেই কেরোসিন তেল, লণ্ঠন। এমনি এগিয়ে চল, আমরা উপরে যাব। কি পাগলের মতন বকছিস? এ বাড়ি তোদের নিজেদের বাড়ি। এর আনাচে কানাচে তোর চিনা। অন্ধকারও চলতে পারিস, আমি নতুন। শেষে কি ঠোক্কর খেয়ে ঠ্যাং ভাঙবো? মোমবাতি বা লণ্ঠন আন। বলে অন্ধকারী হাত বাড়িয়ে রঘুকে ধরতে গেল ননি। ওকে সামনে না পেয়ে অবাক হয়ে বলল, এই রঘু, তুই কোথায় গেলি? কি মুশকিল! আরে অন্ধকারে আমি যে সত্যি কিছু দেখতে পাচ্ছি না। ওফো, আলোর ব্যবস্থা নেই এখানে? না, চল ওপরে চল, এখানে তোকে থাকতে হবে না। বলার সঙ্গে সঙ্গে বেশ আওয়াজ করে অন্য দিকের একটা দরজা খুলে গেল। অন্ধকারেই বুঝতে পারল ননি ওটা ভিতরের বাড়িতে যাবার দরজা। ছায়ার মধ্যে দাঁড়িয়ে রঘু ডাকল, আয় আমার সঙ্গে। দরজাটা খুলে যাওয়াতে মনে মনে স্বস্তি বোধ করল ননি। রঘুর পেছন পেছন দরজা দিয়ে বাইরে বার হয়ে ও অবাকই হয়ে গেল। ভিতর বাড়িরও কোথাও কোনো আলো জ্বলছে না। বারান্দার শেষে একদিকে দোতলায় ওঠা সিঁড়িটা অন্ধকারের মাঝে আরও অন্ধকার হয়ে আছে। সেদিকে এগোলো রঘু। আয় বীর পুরুষ আয়, দোতলায় তোর থাকার ব্যবস্থা করেছি, সেখানে সবাই তোর জন্য অপেক্ষা করছেন। আয় আয় আয়। এখানে আর কে কে থাকে রে রঘু? শুনেছিলাম তোরা নতুন বাড়িতে উঠে গিয়েছিলি। তাহলে? থাকেন সবাই, ওপরে গেলেই তো তাদের দেখতে পাবি। তারা তো তোর জন্যই অপেক্ষা করে আছেন। তুই আমার এত বড় বন্ধু, তোকে তো সবাই আদর যত্ন করবে রে। ওর গলার স্বরে ব্যঙ্গের ঝাঁঝ। সিঁড়ির ধাপে পা রেখে ননি বলল, তুই দেখছি মামলার ব্যাপারটা এখনো ভুলিসনি।
অথচ এই ব্যাপারে আমার তেমন দোষ ছিল না। মিছে কথা বলিস না ননি, ওসব মিছে কথা শুনতে ভালো লাগে না। তাছাড়া তোকে এখন ডেকে এনেছি মন্ডা মিঠাই খাওয়াতে নয়, ডেকে এনেছি মামলার ব্যাপারটা নতুন করে মিটিয়ে ফেলতে। উঠায় ওপরে। বাঁক নিয়ে সিঁড়িটা সোজা উঠে গেছে দোতলায়। বাঁক ঘুরে ফের থমকে দাঁড়ালো ননি। অবাক কাণ্ড, দোতলাতেও কোথাও কোনো আলো জ্বলছে না। এতক্ষণ একটানা অন্ধকারে থেকে অন্ধকার ওর চোখে অনেকটাই সয়ে গেছে। ও দেখল দোতলার টানা বারান্দার একদিকে সারি সারি ঘর, তার প্রত্যেকটা দরজাই বন্ধ। অন্যদিকে বুক সমান উঁচু জাফরি কাটা রেলিং। ওদিকে নিচে বোধ হয় বাড়ির ভিতরের উঠোন। রঘু বারান্দায় উঠে গেছিল। থামলি কেন? আয় আয়, তোর জন্য যথাযথ ব্যবস্থা করে রেখেছি, কোনো অসুবিধা হবে না তোর। তুই কি রঘু আমাকে ভয় দেখাবার জন্য নিয়ে এসছিস? এ বাড়িতে তো দেখছি কেউই থাকে না, সব ঘর বন্ধ। বাজে কথা, কে বললো সব ঘর বন্ধ? কোন ঘরটাতে তুই থাকতে চাস বল? প্রথম ঘরটা নাচ ঘর, ওটা থাক। 2 নম্বর ঘরে থাকতেন দাদুর বাবা। 100 বছর বেঁচেছিলেন তিনি, তার মধ্যে 90 বছরই কাটিয়েছিলেন এই ঘরে। পাশেরটা দাদুর ঘর, তিনিই তোর দাদুর বন্ধু ছিলেন। তাকেই তোর দাদু ভালো মানুষ পেয়ে ঠকিয়েছিলেন। তাঁর টাকায় কেনা কলকাতার বাড়ির দলিল নিজের নামে করেছিলেন। এ তো জোচ্চুরি। আমাদের পক্ষে অনেক সাক্ষী ছিল, কিন্তু তোর বাবা টাকা খাইয়ে তাদের মুখ বন্ধ করে দিল। আর তুই জানতিস মামলাটা চালু আছে, অথচ আমাকে সে ব্যাপারে কোনো দিনও কোনো কথা বলিস। আপনজনের মতো হেসেছিস, গল্প করেছিস, একসঙ্গে সিনেমা দেখেছিস, বাড়িতে এসেছিস, তোর বাড়ি নিয়ে গিয়ে খাইয়েছিস। শয়তান কোথাকার, সবই ছিল তোর ভরং। তলে তলে মামলার একতরফা রায় নেবার ফন্দি। আমাদের উকিলটাকে কত টাকা খাইয়েছিলি? কলকাতার অত বড় বাড়িটা স্রেফ ঠকিয়ে দখল নিলি। এই সবের আজ ফয়সালা করবো বলেই তোকে ডেকে এনেছি রে বীর পুরুষ। এই বাড়িতে কেউ নেই বলছিস কেন? এই বাড়িতেই তো তারা সবাই আছেন যাদের তুই ঠকিয়েছিস। আয় আয় আয়, উঠে আয় উঠে আয়। 3 নম্বরের ঘরটা খুলে দিচ্ছি, এখন বিশ্রাম কর। রাত 10টায় অমাবস্যা লাগবে, তখনই তারা আসবেন। ফয়সালা হয়ে যাবে মামলাটা পাকাপাকি ভাবে। উঠে আয় তুই। একটু থমকে গেল ননি। এই প্রথম ওর কথা শুনে কিছুটা ভয় ঢুকলো। এ কি বলছে রঘু? ওভাবে বাহাদুরি করে এখানে না আসাই উচিত ছিল ওর। অমন একটা চিঠি পেয়ে ওর অন্তত একবার ভাবা উচিত ছিল। রঘু ওকে নিয়ে এখন কি করতে চায়? ও বলছে এ বাড়িতে এখন আরো অনেকেই আছেন, কিন্তু তারা আছেন কোথায়? সব ঘরগুলি তো বন্ধ সামনে থেকে। উঠে আয়, এলি উঠে। চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকলেই হবে? তোকে তো আসতেই হবে এখন উপরে, নইলে যাবি কোথায়? আচ্ছা, এসব কি পাগলামি করছিস বলতো? তুই ওপরে যেতে বলছিস, যাবোটা কোথায়? দেখতে তো পাচ্ছি সব ঘরগুলো বন্ধ। আমার তো মনে হচ্ছে এই বাড়িতে তুই ছাড়া আর কেউই থাকে না। ওর কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই সামনের সব ঘরের দরজাগুলো একসঙ্গে খুলে গেল। আর প্রত্যেকটা দরজা দিয়ে সাদা ছায়া ছায়া পোশাক পরা একজন মানুষ বের হয়ে রেলিংয়ের পাশ ঘেঁষে দাঁড়ালো। সবার শেষে বিশ্রী একটা আওয়াজ তুলে সামনের একটা ঘরের দরজা খুলে গেল। যেন বহুদিনের বন্ধ হয়ে থাকা জংধরা একটা দরজা খুলল। অবাক ননি দেখল তার ভেতর থেকে সাদা ছায়ার মতো পোশাক পরা একজন দশাশই পুরুষ বাইরে বেরিয়ে এসে দাঁড়ালেন। যে দাঁড়ালো সেও যেন ওকেই দেখছে। কোথাকার বলছি, লোডশেডিং চলছে। ওই তো তোর থাকার ঘরে দরজা খুলে গেল। বারান্দায় এসে দাঁড়িয়েছেন আমার আত্মীয় স্বজনরা, সামনেই ঠাকুরদা, তিনিই তোর সঙ্গে কথা বলতে চান। সেই জন্যই তো তোকে এখানে ডেকেছি। ওসব আলোর কথা ছাড়তো, ও নিয়ে আমি কখনো সত্যি বলবো না। সত্যি যা হলো, এই বাড়িতে আরো অনেকে থাকে।
অনেকটা স্বস্তি বোধ করল ননি। বাকি কয়েকটা ধাপ উঠে বারান্দায় এসে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ও ঠাকুরদাকে প্রণাম করতেই যাচ্ছিল। থাক থাক, আর অত ভক্তির দরকার নেই, ওখানেই থাকো। কেন তোমাকে ডাকা হয়েছে জানো? না, তা তো ঠিক জানি না। রঘুর চিঠিটাই মাথা মুন্ডু কিচ্ছু নেই। কেন যে আসতে হবে আমাকে তো এখানে কিছুই তা নিয়ে লেখেনি। শুধু আমাকে ভীতু কালপুরুষ বলে মনের ঝাল ঝেড়েছে মাত্র। তোমাকে ডাকা হয়েছে শাস্তি দেওয়ার জন্য। যে অন্যায় তুমি করেছ বন্ধুর সঙ্গে, সে তো বিশ্বাসঘাতকতা, আর তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। মানে আমাকে কি আপনারা বাগে পেয়ে গুম করে রাখবেন? হ্যাঁ, বেশ উৎকণ্ঠা নিয়েই বলল ননি। মনে মনে একটা ভয়ও পেল। লোডশেডিং কতক্ষণ চলবে এখানে? আলো আসবে না? দূরে দাঁড়িয়ে থাকা সবাইকে কেমন যেন দেখাচ্ছে ঠাকুরদাকে। মনে হচ্ছে হাওয়ায় ভাসা হালকা তাদের দেহ, স্পষ্ট দেখা যাচ্ছে না। তার উপরে ঠাকুরদার কথাগুলো কেমন যেন ফ্যাস ফ্যাসে। ঢোকো ঘরেতে, তুমি ওখানে দাঁড়িয়ে থেকো না। ঘরে ঢোকা ছাড়া আর তোমার কোনো উপায় নেই। ঘরে তোমাকে ঢুকতেই হবে। আপনাদের এই সব পাগলের প্রলাপ শুনতে আমি এখানে আসিনি। ভেবেছিলাম রঘু সব ভুলে গেছে। হ্যাঁ, তা তো গেছেই। নইলে যে বাড়ি নিয়ে এত কথা, তা তো আমি মামলা জেতার পরই ওকে দানপত্র করে ওই বিনা শর্তে দিতে চেয়েছিলাম। তাও নিল না কেন? এখন আমাকে মিথ্যে দোষী করা হচ্ছে। তুমি তো জুতো মেরে গরু দান করতে চেয়েছিলে, তা রঘু নেবে কেন? ওর কি মান সম্মান নেই? তাছাড়া বাড়ি দিয়েই দেবে তো গোপনে মামলা লড়লে কেন? এ কথার যে কি উত্তর দেবে তা ননি তো ভেবেই পেল না। মামলা লড়েছিলেন ওদের বাধা আইনজীবী। তিনি ছিলেন ওর বাবার একান্ত বন্ধু। অনেক বলা সত্ত্বেও তিনি কোনো কথাই শোনেননি। তার জন্য তো ননিকে দায়ী করা অন্যায়। পরক্ষণে ওর মনে হলো, এই কথা বললে রঘু মানবে কেন? আর ওর দাদুর তো ওদের উপর রাগ সবচেয়ে বেশি। ও যে সব কথা এখন বানিয়ে বলছে না, তারও বা প্রমাণ দেবে কি করে? ভয়ঙ্কর অস্বস্তি নিয়ে ননি বলল, ও মামলার জন্য আমি দায়ী নই। অনেক বলা সত্ত্বেও আমাদের উকিল মশাইও মামলা চালিয়ে গিয়েছিলেন। তাকে থামাতে পারিনি বলেই তো বাড়িটা আমি রঘুকে দান করে দিতে চেয়েছিলাম। তাহলে আমি আর কিসে দোষী? ওসব তোমার বানানো কথা। আমাদের খপ্পরে পড়ে এখন বলছো। ও কথা আমরা বিশ্বাস করব না। এসো, ঘরে ঢোকো। ওই ঘরের মধ্যে তোমাকে আর তোমার অপবিত্র আত্মাটাকে বন্দি করে রাখবো। কেউ জানবে না, কেউ শুনতেও পাবে না তোমার আর্তনাদ। এই ঘরেই চিরকাল বন্দি হয়ে থাকবে তুমি। এই তোমার শাস্তি। এসো এসো এসো, সোজা ঘরের মধ্যে ঢুকে যাও। আর দেরি করো না, রাত অনেক হলো। হঠাৎ সামনে দুহাত বাড়িয়ে দিলেন ঠাকুরদা। এই দুনিয়ায় এখন আর কারোর ক্ষমতা নেই তোমাকে রক্ষা করে। এসো এসো এসো। এ আপনাদের অন্যায় জুলুম। আমার সম্বন্ধে যা তা ভেবেছেন, এখন আমাকে তেমনি মিছিমিছি বিপদে ফেলতে চান। আচ্ছা, আমি যদি না ঢুকি করে তাহলে আপনি কি করতে পারেন আমাকে? আমার কথা না শুনলে তোমার কপালে দুঃখ আছে। আমি আধার ভৈরবকে জাগাবো। সে তোমার চুলের মুঠি ধরে তোমাকে ঘরের মধ্যে ঠেলে দেবে। যাই করো আর তাই করো, শাস্তি তোমাকে নিতেই হবে। ঠিক আছে, আমি আর ওদিকে এগোবই না। নিচে নেমে যাব, সেখান থেকে হেঁটে স্টেশনে যাব। বলেই ও তাড়াতাড়ি পিছন ফিরে সিঁড়ি দিয়ে নামতে গেল। সঙ্গে সঙ্গে বাইরের কোথায় বিশ্রীভাবে একটা পেঁচা ডেকে উঠল। সেই ডাক থামার সঙ্গে সঙ্গে বাড়িটার অন্য কোণখানে একটা বিড়াল কোঁকিয়ে উঠল। যেন বিড়ালটা বাড়ির কোনো ঘরে আটকে পড়ে আছে। মনের মধ্যে প্রচণ্ড অস্বস্তি নিয়ে ননি সিঁড়ির বাঁকের মুখে এসে পড়ল। এ বাড়িতে আর এক মুহূর্তও সে থাকবে না। বাঁক ফিরতে গিয়ে যেন এসে সজোরে ওর মুখে থাপ্পড় মেরে গেল। আতঙ্কে শিউরে উঠল ননি। থমকে দাঁড়ালো সিঁড়ির বাঁকে। ওপর থেকে তখনই রঘুর গলা শোনা গেল। কি হে বীর পুরুষ, পালাচ্ছিস?
পালাবি কোথায়? এ বাড়িতে ঢোকা যায়, বার হওয়া যায় না। উঠে আয়, উঠে আয় বলছি, এলি উঠে। ওর কথার কোনো জবাব না দিয়ে 3-4টে করে সিঁড়ি লাফিয়ে নেমে ননি একতলার বারান্দায় এসে থামল। ডান দিকের একটা দরজা দিয়ে ও এখানেই এসেছিল, সেই দরজাটা দিয়ে বাইরে চলে যাবে। অন্ধকারে ওর চোখ একদম সয়ে গেছে, দরজাগুলো স্পষ্টই দেখতে পাচ্ছে। প্রথম দরজাটা খুলল না, দ্বিতীয়টাও খুলল না। তাহলে ও কোন দরজা দিয়ে ভিতরে এসেছিল? কানে এলো পিছনের সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ। কে যেন পা ঠুকে ঠুকে নামছে নিচে। সে এগিয়ে আসছে ওর দিকে। পাগলের মতো তৃতীয় দরজাটাতে প্রাণপণ শক্তিতে ধাক্কা মারল ননি। দড়াম করে দরজাটা খুলে গেল। প্রায় মুখ থুবড়ে পড়তে পড়তে রয়ে গেল ননি। যাক বাবা, বাইরে যাবার পথটা তাহলে খুঁজে পেয়েছে এতক্ষণে। অন্যদিকে দরজাটার দিকে এগোতে ওকে হলো না। পিছনের দরজাটা প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। সমস্ত ঘরটা জুড়ে ঘোর অন্ধকার ঘনালো। কোন দিকে যে কি তা বুঝতে পারল না ননি। আন্দাজেও বাইরের দরজাটার সামনে গিয়ে দাঁড়ালো। ওটাও বন্ধ, ওটাও কিছুতেই খুলতে পারল না। এই দরজাটা নয়, নিশ্চয়ই অন্য আর একটা দরজা আছে ঘরে, সেটা দিয়ে সে ভিতরে ঢুকেছিল। দেওয়াল ধরে ঘরের একদিক থেকে অন্যদিকে হাতে বেড়াতে লাগলো ননি। আছে, আরো দুটো দরজা আছে ঘরটাতে, কিন্তু সে দুটো খুলে এমন শক্তি নেই ওর দেহে। ওকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে রঘু। কিন্তু কেন? কি করেছে ও রঘুর? মামলা জিতেও তো ও বাড়িটা নিয়েই দিতে চেয়েছিল, তাহলে ও কেন এমন করছে ওর সঙ্গে? সত্যি ভীষণ ভয় পেয়েছে ননি। যা করছে রঘু তা তো আর সহজভাবে নেওয়া যাবে না। ও তাহলে এখন কি করতে চায়? ওকে নিয়ে প্রাণে মেরে ফেলতে চায়? তাও কি সম্ভব? কিন্তু ওর ঠাকুরদা, তিনিও তো এর মধ্যে আছেন, তার মতো বয়স্ক একজন। আতঙ্কে শিউরে উঠল ননি। ঠাকুরদা, তিনি তো কবেই গত হয়েছেন। তিনি আসবেন কি করে আবার? ছায়া ছায়া মূর্তিগুলো তাহলে কাদের? রঘু কি ওকে ভয় দেখিয়ে কিছু লিখিয়ে নিতে চায়? কিন্তু সে লেখায় ওর কি লাভ হবে? বাইরে বার হয়ে তো অস্বীকার করবে লেখার কথা। তবে কি করতে চায় রঘু ওকে নিয়ে? মজা করতে চাই আমি তোকে নিয়ে। ওর কানের কাছে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল রঘু। আতঙ্কে ফিরে দাঁড়ালো ননি। হ্যাঁ, ওর খুব কাছেই দাঁড়িয়ে আছে একজন, যার গলায় বলে দিচ্ছে সে রঘু। কিন্তু এই বন্ধ ঘরের মধ্যে এলো কি করে ও? ঘরের কোনো দরজা খোলার শব্দ তো পায়নি ননি। আমাদের আর কিছুই বাধা দিতে পারে না। ওরে বোকা, ওরে গাধা, এখনো বুঝলি না আমরা কে? মামলার কথা গোপন রেখে আমার বন্ধু সেজে মনে মনে খুব মজা লুটেছিলি তুই। এখন আমিও তোকে এখানে এনে এই ঘরের মধ্যে বন্ধ করে তেমনি মজা লুটছি। এ বাড়িতে কেউ আসে না। রাতের অন্ধকারে আমরা ঘুরে বেড়াই আনাচে কানা। আমরা যে মুক্তি পাইনি রে, পাবো কি করে বল? ভালো মানুষ আমার ঠাকুরদাকে তোর ঠাকুরদা ঠকিয়েছিল। যখন সে কথা ঠাকুরদা বুঝতে পেরেছিল, তার সে কি হাহাকার! তার সেই হাহাকারই আজও তাকে এই বাড়ির মধ্যে আটকে রেখেছে। তারপর আমার সঙ্গে তুই বিশ্বাসঘাতকতা করলি। আমি মরার আগে পর্যন্ত সেসব কথা ভুলতে পারি। আমিও তাই মুক্তি পাইনি। আজ তোর সঙ্গে শেষ খেলা খেলে তৃপ্তি পাবো কি জানি। তখনই হয়তো আমার ঠাকুরদার কি যন্ত্রণা নিয়েই না আমরা এই দুজনে এই বাড়িটার চার দেওয়ালের মধ্যে ঘুরে মরছি। হয় না? কাছে আয়, তোকে ভালো করে বুঝিয়ে দিই কি যন্ত্রণা আমাদের। এক ছুটে ননি ওদিকের দরজাটার উপর আছড়ে পড়ল। সেকালের মজবুত মেহগানি কাঠের দরজা একটুও নড়ল না। হি হি করে হেসে উঠল রঘু। অন্ধকারের মধ্যে চেঁচিয়ে ডাকল, ও ঠাকুরদা, ঠাকুরদা এসো,
এসব দেখে যাও কি মজা। খাঁচায় আটকা পড়া ইঁদুরের মতো করছে ও। আরে এসো না, দেখে যাও। আরে আরে আপনারাও আসুন সকলে, যে যে যেখানে আছে আসুন 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 আসুন। না, ঘরের কোনো দরজা খুলে যাবে না, সবকটাই শক্ত করে বন্ধ করা। খাঁচা কলে আটকে পড়া ইঁদুরের মতন অবস্থা তার। এখন যদিও বুদ্ধি হারায় তাহলে তো সর্বনাশ হবে। যাই হোক না কেন, ওকে সাহস দেখাতেই হবে, তা না হলে ওরা পেয়ে বসবে। এদিক ওদিক তাকাতে থাকলো ননি। তোর মনে আছে ননি, সেদিনটা ছিল আমাদের বাড়িতে উৎসব। আমার গান বাজনা খুব ভালো লাগতো। ওস্তাদ বিলি মরিয়া এসেছিলেন সেদিন, গান বেশ জমে উঠেছিল। এমন সময় মাখন বাবু, আমাদের সরকার মশাই, আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন তোর মামলা জেতার কথাটা। তুই জানতিস, তুই আমাকে কিছু না বলে আমারই ঘরে বসে মাথা দুলিয়ে গান শুনছিলি। সেদিনের কথাটা আজও আমি ভুলিনি রে। আজও এখানে গানের জলসা হবে, তুই শুনবি আর আমরা সবাই বসে বসে খুশিতে মাথা দোলাবো। কথা শেষেও দুবার হাততালি মারল। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে কেমন যেন একটা নরকের আলোর আভাস দেখা গেল। বাইরের দরজাটা আঁকড়ে ধরে ননি তাকিয়ে দেখল ঘরের মাঝখানে একটা ফরাস পাতা। ওস্তাদ কানে হাত চাপা দিয়ে গান গাইছেন। তার ভাষা শুনে আঁতকে উঠল ননি। হায় জেগে আয় অন্ধকারের শব্দরা, নরক জাগা গান শোনাবো আজ তোদের। আসর ঘিরে বস না তোরা, সদ্য মরান কোরা, বাজবে হাড়ের খটখটানি বাদ্য মধুর। কলজে ছেঁড়া সুরের সাথে ধর না তোরা, শ্মশানে জাগা গুমড়ে ওঠা হাওয়ার সুর। শ্মশানে জাগা গুমড়ে ওঠা হাওয়ার সুর। শ্মশানে জাগা গুমড়ে ওঠা হাওয়ার সুর। গানের মাঝে রঘু এগিয়ে গেল ননির দিকে। হি হি করে হেসে বলল, কিরে, এখানে দাঁড়িয়ে রইলি কেন? তোর সম্মানে গান গাইছেন ওস্তাদ, বস, বাহবা দে, মাথা দোলা, তা না হলে গানে তিনি উৎসাহ পাবেন কি করে? শিউরে উঠল ননি। আসর ঘিরে বসে থাকা যারা ওর দিকে তাকিয়ে আছে সবকটাই কঙ্কাল। মাঝখানে তানপুরা হাতে গান গাইছে সে ওস্তাদও কঙ্কাল। আতঙ্কে চিঁচিয়ে উঠল ননি। প্রাণপণ শক্তিতে দরজাটা ধাক্কা দিতে লাগলো। বিকট আওয়াজ করে দরজাটা খুলে গেল। প্রায় ছিটকে বার হয়ে এলো ননি। পিছনে প্রাণ কাঁপানো অট্টহাসি উঠল। পড়িমড়ি করে ছুটে ননি গেটের বাইরে এসে পড়ল। আবারও ছুটতে যাচ্ছিল, হঠাৎ যেন সামনে এসে থামল একটা সাইকেল রিক্সা। রিক্সা থেকে প্রসন্ন চেঁচিয়ে উঠল, ভয় পাস না ননি, ভয় পাস না, আমি প্রসন্ন। ননি ওখানেই ঢলে পড়ল। তারপর যখন চোখ খুলল, ও শুয়ে আছে প্রসন্নর ঘরে। ননিকে তাকাতে দেখে সে বলল, বাঁচালি, যা চিন্তায় ফেলেছিলি। তুই চলে যেতে আমার মনে হলো কাজটা ভালো করলাম না। তোর পেছন পেছন রিক্সা নিয়ে আমি ছুটেছিলাম। আগে গেছিলাম রঘুদের এখনকার বাড়িতে। ওখানে সবাই বললেন মাস তুই আগে রঘু মারা গেছে। শুনে তো আমি অবাক হলাম। মানে রঘুর নামে তাহলে তোকে কে চিঠি দিল? এর মধ্যে গোলমাল আছে বুঝেই আমি চলে এসেছি এখানে। তা তুই এমন পাগলের মতো ছুটছিলি কেন? তখন ননির মনে পড়ল রঘুর চিঠিটার তারিখ প্রায় 2.5 মাস আগের। তাহলে অ্যাঙ্কার চিঠিটা রঘু বেঁচে থাকার সময় লিখেছিল। প্রতিশোধ নেবার জন্যই কি তাহলে ওর আত্মা আজ এমন করে ওকে বন্দি করেছিল? ভাগ্যিস ওর ধাক্কায় শেষ পর্যন্ত দরজাটা খুলে গেছিল, না হলে কি হতো কে জানে।